তারিন শুনুন। জি শুনছি। আবৃত একটু শ্বাস টানে, রাশভারী গলায় বলে। ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। আবৃত নিঃশব্দে প্রশান্তিময় হাসে। আয়রা চুপচাপ ফোন কানে ধরে রেখেছে। আবৃত সময় নিয়ে জানতে চায়, সালামি কি লাগবে? আমি তো ঢাকার বাইরে আছি, হয়তো দেখা হবে না। সবটা জমিয়ে রাখুন, সামনের ঈদে না হয় নিজ হাতে শ্বশুরের পরিশোধ করে দিবেন। ট্যাবদা খেয়ে যায় আয়রা। 6 দিন আগে তার ফোনে 5,000 টাকা দিয়েছে মার্কেট করার জন্য, সেটাই তো খরচ করেনি সে। মূলত পরীক্ষার আগে তার মোটেও মার্কেট যাওয়ার বা কেনাকাটার ইচ্ছা নেই। আর এই লোক অগ্রিম টাকা দেওয়ার পরও আজকে আবার সালামির কথা বলছে। আশ্চর্য, সে কি চেয়েছে কিছু? চাইনি তো। আয়রা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আমি কি চেয়েছি? চাইতে হবে কেন? আমার তো দায়িত্ব আপনার প্রাপ্যটা দেওয়া। আয়রা নিশ্চুপ। আবৃত তারা দেখিয়ে বলে, আচ্ছা, ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। আয়রা নাকচ করে, দ্রুত বলে, শুনুন। কিছু বলার আছে? জি, যেদিন আমিও আপনার মতো লেখাপড়া করে আপনার যোগ্য হব, মেডিকেলে চান্স পাবো, সেদিনের জন্য না হয় সবটা তুলে রাখুন। আমি নিজে চেয়ে নিব খুশি খুশি। আবৃত যেন ওপাশ থেকে হাসল। আয়রা অনুভব তাই। মানুষটার ঘুম ভেঙে যাওয়ার গাঢ় নিঃশ্বাসের সাক্ষী হল। ওপাশ থেকে আবৃত তার কথাগুলো চুপচাপ শোনে। এরপর কোমল সস্ফূর্ত স্বরে বলল, অর্ধাঙ্গিনী হয়ে যেখানে বুকের অর্ধেকের দখল নিয়েছেন, সেখানের যোগ্যতা অযোগ্যতার বিচার চলে না তারিন। কারণ কোনোভাবে যোগ্য হয়েই সেই স্থান দখল করেছেন, এরপর বাকি সব অর্থহীন। একটু দম ফেলে আবারও বলে, উল্টাপাল্টা ভাববেন না, পরে দরকার পড়তে থাকুন, যা হবে দেখা যাবে। এখন আপাতত ঘুমিয়ে যান, রাখছে। ঘুমাবেন কিন্তু এখন। ঈদ মোবারক, রাখছে এখন। রোজার ঈদটি আয়রার বেশ শুকনো শুকনো কাটল। বাকি সব দিনের মতোই স্বাভাবিক। ঈদের পরেই যেখানে বোর্ড পরীক্ষা, সেখানে টেনশন আর পড়ালেখার চাপ ছাড়া আনন্দবিলাসিতা। তার ক্ষেত্রেও ভিন্ন নয়। শুধু মনে হয় একবার পরীক্ষা শেষ হোক, তারপর সব হবে। এরপর যখন পরীক্ষা শেষ হয়, তখন ধরে যায় আরেক টেনশন। শিক্ষাজীবন যেন এমনই। আয়রার এবারের ঈদটিও তাই। নানান ভাবনা, চিন্তা, পরিকল্পনায় পার। দিনটি মোটামুটি কেটে গেল। সন্ধ্যার সময়টাই সে টেবিলে বসেছিল। সামনে বই মেলানো, সাইডে একটি প্লেট। প্লেটে সাজানো দেখা যাচ্ছে এক টুকরো কেক, এক টুকরো পুডিং আর 2টি সানার মিষ্টি। ইতিখা সকালে বানিয়েছিলেন, যা শেষ না হওয়ায় ফ্রিজে রেখে দিয়েছিল। বর্তমানে তাহিয়া প্লেটটা দিয়ে গেল আয়রাকে। আয়রা সেগুলোর দিকেই তাকিয়েছিল। মনে তার অন্য চিন্তা। যদি A+ না আসে, ভালো রেজাল্ট না করতে পারে, তারপর মেডিকেলে চান্স না হয়, তখন কি হবে? আবৃতের মতো এত পড়ালেখা জানা, সব দিক দিয়েই যে ভালো, যদি তার যোগ্য। মৌমি আপুও বেশ, সেও নাকি ডাক্তারি পড়া কমপ্লিট করেছে, তবে প্র্যাকটিসিং ডক্টর হয়নি। সংসার করতে চেয়েছে, তবুও পড়া শেষ করেছে। তো তারা কি বলবে তখন তাকে নিয়ে? আয়রার ভাবনার ছেদ করে আবারও তাহিয়ার আগমনে। হাতে তার আরেকটি প্লেট। সে মুখের বুলি আওড়াতে আওড়াতে ভেতরে প্রবেশ করে। আপু আপু, দেখ, ভাইয়া ফুচকা, চটপটি আর একটা পিৎজা এনেছে আমাদের জন্য, দেখ। আয়রা ভ্রু কুচকে তাকায়। বাসায় আজ খাবারের দোকান লেগেছে নাকি? আশ্চর্য। তাহিয়া প্লেটটা নিয়ে টেবিলের কাছে এসে দাঁড়ায়। আয়রা প্রশ্ন করে, সব এখানে নিয়ে এসছো কেন? তাহিয়া মিটমিট করে তাকিয়ে সরল উত্তর দেয়, আম্মু বলল তুমি পড়তে পড়তে খাবে, তাই। আয়রা হতাশার শ্বাস ফেলে বলে, বাইরে নিয়ে যাও, সবাই মিলে একসঙ্গে খাবো। আমি আসছি। আচ্ছা। তাহিয়া আপুর কথা মতো তাই করে। হেলতে দুলতে আবারও ফেরত যায়। আয়রা চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ইস, কোমর লেগে এসেছে, সেই কতক্ষণ ধরে বসা। আয়রা একটু বাঁকা তেড়া হয়ে কোমর ঠিক করে। অন্য একটি প্লেট নিয়ে সেও রুমের বাহিরে যায়। ড্রয়িং রুমে টিভি চলছে। সাধারণ ঈদের দিনে বাংলাদেশি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়। সেরকম এক অনুষ্ঠানই চলছে। হেলান সাহেব, ইতিখা সবাই বসে রয়েছে। তাওহিদ মনে হয় খাবার কিনে কেবল বাহির থেকে ফিরেছে। তাকে কিচেনে দেখা যাচ্ছে পানি পান করতে। তাহিয়া হাতে বাটি ধরে বসে রয়েছে, কখন তার বাটিতে সব একটু একটু করে দেওয়া হবে। আয়রা সবাইকে এক এক করে পর্যবেক্ষণ করে বলে, আজকে বাসায় কি খাবারের দোকান লাগিয়েছো নাকি তোমরা? না চাইতেও আজ খাবারের শেষ নেই। তাওহিদ এসে সোফায় বসতে বসতে জানায়, দোকানে লাগিয়েছি, এখন দে 10 টাকা, তারপর খাবার নে, টাকা দিয়ে খা। সে সত্য সত্যই হাত পেতেছে টাকা নেওয়ার জন্য। তা দেখে তাহিয়া বলে, তাহলে তুমি আগে আম্মুকে 10 টাকা দাও, আমি বাহির থেকে এসেই ফ্রিজ থেকে যে পুডিং খেলে, ওটা তো আম্মু বানিয়েছে। তাওহিদ ভ্রু তুলে তাহিয়ার দিকে তাকায়। আমি কি বলেছি যে বাসায় দোকান লেগেছে?
তিন ছেলেমেয়ের মধ্যকার কথা শুনে হেলান সাহেব হেসে দিয়েছে। তিনি জানান, এমন যদি হয় তাহলে আমি আগে টাকা পাই। তোমাদের আম্মুকে সব উপকরণ আমি এনে দিয়েছি। ইতিখা মুখ বাঁকান। ও, তাহলে আমি পরিশ্রম করে বানিয়েছি, তার মূল্য? আয়রা পুরাই মনে হচ্ছে সে দোকানের কথা বলে পাপ করে ফেলেছে। সে তাহিয়ার পাশে গিয়ে বসতে বসতে বলে, হয়েছে হয়েছে, দোকানের কথা তুলে আমার অন্যায় হয়েছে। এখন খাওয়া দরকার, সবাই খাও। আরও নানান কথা আর টিভি দেখার মধ্যে দিয়ে খায় সবাই। সকালে বানানো খাবারগুলো অল্প অল্প করে, সেগুলো সবাই একটু একটু করে ভাগ ভাগ করে খায়, তাওহিদের আনা খাবার সহ। এই যেন ছোটখাটো সাধারণ একটা পরিবার। তাদের নিজস্ব সময়ের ব্যাঘাত ঘটিয়ে আয়রার রুম থেকে ফোন বাজার সাউন্ড শোনা যায়। ইতিখা শুনেন সে আওয়াজ। আয়রা উঠে রুমে যায়। এই সন্ধ্যায় আবার কে তাকে মনে করে? আয়রা রুমে গিয়ে ফোন ধরে। আবৃতের ফোন এসেছে। আয়রার কপালে ভাঁজ পড়ে যায় আপনা আপনি। শেষ রাতের দিকেই তো কথা হয়েছে, এখন আবার ফোন দিয়েছে কেন? সাধারণ আবৃত একদিনে একবারের বেশি ফোন দেয় না। শুধু একদিনে কেন, 7 দিনে একদিন হঠাৎ ফোন দিয়ে খোঁজ খবর নেয় দায়িত্ববান ব্যক্তির মতো। এরপর আয়রা পড়াশোনার বিষয়ে মেসেজ করলে তার উত্তর দিতে থাকে। এতদিনে এটুকু ফ্রি হয়েছে তারা। অবশ্য এত তাড়া নেই জবরদস্তি জলদি ফ্রি হওয়ার। কোথাও না কোথাও দুজনেরই ভাবনা, একসাথে থাকতে শুরু করলে ভালোবাসা থেকে সবকিছু আপনা আপনি হয়ে যাবে, যখন যেটার সময়। আয়রা ফোন কল রিসিভ করে বরাবরের মতো সালাম দেয়। ওপাশ থেকে সালামের উত্তর পর প্রশ্ন আসে, কি খবর? আয়রা জিজ্ঞেস করল, কেমন খাবার চান? এই যে, ঈদের দিন কেমন কাটলো? কি খেলেন? পড়াশোনা করলেন নাকি ঈদের দিন বলে ফাঁকি দিলেন? আপনাদের টিচারদের কি সবসময়ই মনে হয় স্টুডেন্টরা শুধু ফাঁকিই দেয়? তা তো অবশ্যই, এটা স্টুডেন্টদের ধর্ম। বলেই হলো। কেন নয়, এককালে টিচারও স্টুডেন্ট ছিল। ও, তাহলে টিচাররাও ফাঁকি দিয়ে এসেছে? তখন তারা স্টুডেন্ট ছিল। আয়রা নিশ্চুপ মেরে যায়। আর যাই হোক, ইনার সঙ্গে কথায় দৌড়ানো যায় না। এমন উত্তর দেয়, পরবর্তী কী উত্তর দিতে হবে তা বুঝতে পারে না আয়রা। একটু নিশ্চুপ থেকে চুপসারো স্বরে বলে, ফাঁকি দিচ্ছি না আমি। আপনার কি খবর? আবৃতের দীর্ঘশ্বাসের শব্দ উপলব্ধি করা গেল। কিছুক্ষণ যেতেই শোনা গেল, এই তো চলছে। তাদের কথোপকথনগুলো সাধারণ খোঁজখবরের মতোই রয়ে গেল। এরপরের দিনগুলি যেন খুব দ্রুত গেল। ঈদের ছুটি শেষে সবাই যে যার যার কাজে ফিরল। গ্রামের মানুষ শহরে এলো, শহরের এ প্রান্তে ঘুরতে আসা মানুষ ও প্রান্তে গেল। কর্মমুখী হয়ে পড়ল সবাই। কর্মস্থলগুলো আবারও সচল হল। আয়রার পরীক্ষাও চাপল। প্রথম পরীক্ষায় সে যে কি নার্ভাসনেস! অনুভূতি ব্যক্ত করা যেন বড্ড কঠিন। অগ্রিম সব নেতিবাচক চিন্তাধারা মাথার মধ্যে যেন আন্দোলন পাকায়। মস্তিষ্কের কার্যক্ষমতা যেন দানিয়ে দিতে উদ্যত হয়। সঠিক কাজ সঠিকভাবে যেন হতেই চায় না। প্রথম দিনের পরীক্ষাই ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। আয়রার পরীক্ষার হল বাসা থেকে দূর নয়, তাওহিদ নিয়ে যাবে তাকে, এমনই কথা। বের হবার আগে আয়রা একবার ফোন হাতে নেয়। আয়রার কলেজ সরকারি কলেজ। তাদের কলেজেও সিট পড়ে বোর্ডের। আবৃত চাইলেও না দেখা করতে আর না কথা বলতে পারছে। তবুও আয়রা দেখতে পায় আবৃতির একটি মেসেজ, যা প্রায় আধ ঘন্টা আগে এসেছে। শুনুন তারিন, আজ প্রথম পরীক্ষা, প্যানিক করবেন না। কলেজ যেমন পরীক্ষা দেন, এটাও তেমন। মাথা ঠান্ডা রাখবেন। এর থেকে বেশি আর কি বলতে পারি? আসল ব্যাপার, পরীক্ষা যে দেয় সে তো জানে। তবে লাস্ট বলবো, পাস ফেল ইত্যাদি চিন্তা নেবেন না মাথায়। পরীক্ষা দেওয়ার দরকার জাস্ট দিন, দ্যাটস ইট। শুভকামনা। পরীক্ষার আগে যখন কেউ ভরসা দিয়ে বলে পাশ ফেলের চিন্তা না নিতে, মার্কেট চিন্তা না করতে, তখন অনুভূতিটা কীরকম হয়? মস্তিষ্কের চিন্তা চেতনার ভাবটা কি একটু কমে আসে? কি বোধহয় তাই। পরীক্ষার আগ মুহূর্তে আবৃতির ছোট বার্তাটি যেন কাজে লেগেছে আয়রার। প্রথম পরীক্ষা বেশ ভালোভাবেই দেয় আয়রা। এরপর এক এক করে টানা 2 মাস লাগিয়ে পরীক্ষা চলতে থাকে। যখন সময়ের প্রয়োজনে হয়, তখন বোধহয় সময় তাড়াহুড়ো করে চলে যায়। চোখের পলকে দিন শেষ হয়ে যায়। আয়রারও হলো। শেষ পরীক্ষার দিন মনে হলো এই তো সেদিনই পরীক্ষা শুরু হলো, আর আজই শেষ। দিন, সপ্তাহ, মাস কত তাড়াতাড়ি যায়। শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে এসে আয়রা ধাপ করে পড়ে যায় ড্রয়িং রুমের সোফায়। সে ইচ্ছে করেই পড়েছে, নিশ্চিন্ত শরীরে। আজ তার সঙ্গে ইতিখা গিয়েছিলেন। আয়রা সোফার উপর শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, অবশেষে পরীক্ষা শেষ হলো। কতদিন ঠিকমতো ঘুমাই না,
তার কথা শুনে ইতিখা যখন বলেন, আজ থেকে তাহলে ঘুমায়ও ঠিক মতো শান্তি করে। তখনই লাফ দিয়ে উঠে বসে আয়রা, প্রতিবাদ করে বলে ওঠে, না, আমার পড়া আছে না, সামনেই আমার অ্যাডমিশন, পড়তে হবে তো অনেক। ইতিখা অদ্ভুত চোখে মুখে তাকায় আয়রার দিকে। আশ্চর্য, আয়রার কথা শুনে তিনি তো সান্ত্বনা দিলেন, ঘুম হয়নি এতদিন, তাই তো ঘুমাতে বলল সুন্দর করে। তার কথা ধরেই বলা হলো, তাহলে এমন প্রতিক্রিয়া দেওয়ার মানে কি? ইতিখার চোখে মুখে কোনো ভাব প্রতিক্রিয়া নেই। আয়রা আর কিছু না বলে উঠে চলে যায় নিজ ঘরের দিকে, যেন নতুন করে এনার্জি পেয়েছে শরীর মনে। এখন ফ্রেশ হতে হবে, এরপর আবারও নতুন এক জার্নি শুরু করতে হবে। লাইফের টার্নিং পয়েন্ট যে সামনে, প্রস্তুতি নিতে হবে তার। আয়রা রুমে গিয়ে নিজের ফোনটা হাতে নেয় খানিক। ওয়াইফাই অন করলে সঙ্গে সঙ্গে কিছু নোটিফিকেশন আসতে থাকে। দেখতে পাই মৌমির মেসেজ হোয়াটসঅ্যাপে। সে পরীক্ষা শেষ বলেই মেসেজ দিয়ে রেখেছে। আয়রা মৌমিকে মেসেজের উত্তর দিয়ে সেকেন্ড প্রোফাইল লক্ষ্য করে। আবৃত রয়েছে সেকেন্ডে। লাস্ট দুদিন আগে তার সঙ্গে কথা হয়েছিল শেষবার, এরপর আর কোনো রকম কথা হয়নি। কল বা মেসেজ করেনি সে। বোধহয় ওটি ব্যস্ত সময় পার করছে, না হলে ঠিকই খোঁজখবর নিত একবার করে। ভেবে আজ আয়রা নিজেই একটি মেসেজ পাঠিয়ে রাখে, খুবই ছোট্ট বার্তা। তাদের সম্পর্কগুলো এভাবেই এগিয়ে যাচ্ছে দিনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে। দেখতে দেখতে কতগুলো মাস পেরিয়ে গেছে চোখের পলকে। আয়রার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে আপনা আপনি। না চাইতেও হুট করে বিয়ে নামক এক সম্পর্কে জড়িয়ে গেল। এরপর থেকেই আবৃতের অমায়িক ব্যক্তিত্ব, সম্পর্ককে প্রাধান্য দিয়ে টুকটাক করে খোঁজ খবর নেওয়া, কথার মাধ্যমে যত্ন দেখানো দিন দিন আকৃষ্ট করছে আয়রাকে। আয়রা অবাক হয় মাঝে মধ্যে, সে দুর্বল হচ্ছে আবৃতের প্রতি। হচ্ছে বললে ভুল হবে, হয়েছে। হ্যাঁ, সে দুর্বল হয়েছে। তার মতো করে আবৃত মাহমেদ নামক মানুষটিরও খোঁজ খবর রাখতে চাইছে। ভালো মন্দের ভাবনা আসছে, কখনো কখনো দুশ্চিন্তা তাজ করছে। তাহলে কি আয়রাও ভালোবাসতে শুরু করছে? ভালোবাসা কি এমন হয়? জানা নেই আয়রার। সে এক দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে ফ্রেশ হতে যায়। রাতের সময় তখন 11টা। আবৃত দাঁড়িয়ে নিজ বাসার দরজার সামনে। বাসাটা গুনে গুনে 6 তলায়। সরকারি আবাসন বলা যায়, কোয়ার্টার। লোকমান সাহেব নিজেও একজন সরকারি কর্মকর্তা, বেশ উন্নত পোস্টেই ছিলেন। সেই সুবাদে পুরো একটা কোয়ার্টারে থাকেন তারা। বেশ বড় বড়ই 4 রুমের ফ্ল্যাট। আবৃত কলিং বেল চাপতেই দরজা খুলে দেন হাফসা বেগম। লোকমান সাহেব ড্রয়িং রুমে বসে তখন টিভিতে খবর শুনছেন। চোখে চশমা লাগিয়ে দেখছেন হেডলাইন। ছেলেকে দেখেই নড়েচড়ে বসেন তিনি। ছেলের জন্যই অপেক্ষা করছিলেন। আবৃত ভেতরে ঢুকে বাবার মুখোমুখি বসল সরাসরি, সামনের সোফায় নিঃশব্দে। হাফসা দরজা আটকেই কিচেনে গেলেন। তিনি চা বানাচ্ছিলেন স্বামীর জন্য, এখন ছেলের জন্যও বানাতে উদ্ধৃত হলেন। অন্য আরেকটি কাপ বের করে সেকেন্ডের মধ্যেই 2 কাপ চা নিয়ে হাজির হলেন বাপ ছেলের সামনে। তিনিও বসে গেলেন তাদের সঙ্গে। লোকমান সাহেব ততক্ষণে ছেলেকে জিজ্ঞেস করছিলেন, ওই দিকের কাজের কি খবর? দুদিন ধরে আমি এত ব্যস্ত হয়ে গেছি যে যাওয়াই হচ্ছে না একদম। চায়ের কাপ একটা হাতে নিয়ে জবাব দিল, হ্যাঁ, কাজটা চলছে ভালোই, আরও কিছুদিন লাগবে সম্পূর্ণ শেষ হতে। লোকমান সাহেব মাথা নাড়ায়, চায়ে চুমুক বসান। এরপর রুয়ে শোয়ে বলেন, বাড়ির কাজ তো, এত তাড়াহুড়োর কিছু নেই, চলুক, ধীরেই চলুক। আবৃত ছোট করে জবাব দেয়, সেটাই। হ্যাঁ, আর কাল থেকে আমি এই সব দেখতে পারবো। তোমাকে আর কলেজের এরপর এইগুলোর মধ্যে এত দৌড়াদৌড়ি করতে হবে না। কিভাবে? তুমি এইমাত্র বললে তুমি অনেক ব্যস্ত হয়ে গেছো। লোকমান সাহেব হাসলেন, বড্ড খুশি হয়েছেন ছেলের প্রশ্নে। আবৃতের প্রশ্নের উত্তর দেন হাফসা। ভীষণ উৎসাহ নিয়ে বললেন, কাল থেকে আর তেনার ব্যস্ততা নেই কোনো, কাল থেকে তিনি রিটায়ার্ড অবশেষে। আবৃত অবাক হলো যেন। তার বাবা যে কিছুদিনের মধ্যেই রিটায়ার্ড হবে এটা জানা ছিল, তবে এত জলদি তা জানত না সে। তাই জিজ্ঞেস করল, আজকে ডেট ছিল? হ্যাঁ, শেষমেশ তোর বাবার বসে বসে দিন গণার অবসান হলো। প্রতিদিন দিন গণত কবে রিটায়ার্ড হবে, অবসর যাবে। লোকমান সাহেব চায়ের কাপে বেশ আয়েশ করে চুমুক দিলেন। এরপর খুশ মেজাজে বেশ টেনে টেনে বললেন, বুঝবে না হাফসা, বুঝবে না। এই অবসরে যাওয়ার মজাই আলাদা। হাফসা মুখ বাঁকালেন। আবৃত সেমিত হাসল। পরপর কতগুলো চুমুক দিল চায়ের কাপে। তাদের নিজস্ব বাড়ির কাজ চলছে ঢাকার ভেতরেই। কতকাল আর সরকারি আবাসনে থাকবে? এবার একটা নিজেদের বাড়ি হওয়া দরকার। এরপর ছেলের বউ হয়েছে,
তাকে একদম নিজেদের বাড়িতেই তুলে আনার ইচ্ছা লোকমান সাহেবের। আবৃতরও নেহাত তাই ইচ্ছে, তাই তো এত ব্যস্ততা। খুব বেশি দেরি নেই ইচ্ছে পূরণের। 11:30 বেজে গেছে। হাফসা টিভির রিমোট নিয়ে চ্যানেল পাল্টান। লোকমান সাহেব নিজের চা শেষ করে এবার ছেলেকে পুত্রবধূর কথা জিজ্ঞেস করলেন। আয়রা মামনির তো পরীক্ষা শেষ হলো, তাই না? খোঁজ খবর রাখো তো নাকি? আবৃত চায়ের শেষ চুমুক বসালো। এরপর বাবার প্রশ্নে একটু হেয়ালি করে বিস্তারিত জানতে চাইল। কিসের খবর রাখার কথা বলছো বলো তো? তোমার পুত্রবধূর নাকি পরীক্ষার? যদি পরীক্ষার হয় তাহলে তোমার মনে রাখা উচিত আমি একজন টিচার। লোকমান সাহেব হতাশ হলেন বড়। তপ্ত শ্বাস ফেলে বলতে লাগলেন, কথা এটা না, কথা হচ্ছে তাকে তুলে আনার জন্য সময় বেশি নেই। আমি কিন্তু তোমার মাকে নিয়ে বাকি জীবনটা বাড়ি গিয়েই থাকবো। এই জন্য এই বাড়িতে ঠিক করা নিজের জন্মস্থান, বাপদাদার ভিটে মাটির ওপর শেষ জীবনটা কাটাবো আমি। অনেক থেকেছি ঢাকা শহরে, আর না। এখন পুত্রবধূ হয়েছে, ছেলে ওরও কষ্ট হবে না। মেয়েও শ্বশুরবাড়ি, ছেলে মেয়ে দুজনেই সেটেলড। আমাদের কাজও শেষ, বুঝেছো? তোমাদের যেমন ইচ্ছে, আমি আর কি বলবো। অবশ্যই কিছু বলার কোনো স্কোপ নেই। বাপ বেটার কথার মধ্যে হাফসা এবার বলেন, হয়েছে হয়েছে, এসব পরে দেখা যাবে। এখন ছেলেকে ছাড়ো, বাহির থেকে এসেছে, ফ্রেশ হয়ে আসুক, খাবার দিব আমি। লোকমান সাহেব আর কিছু বলেন না। আবৃতও উঠে চলে যায় নিজ ঘরের দিকে। ঘরে গিয়েই পকেট থেকে ফোন ওয়ালেট বের করে বিছানায় রাখে। এরপর কাবার্ড থেকে একটা টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে যায় ফ্রেশ হতে। 12টার মধ্যে তার খাওয়া দাওয়া শেষ হয়। ঘুমানোর তাগিদে বিছানায় যেতেই নজরে আসে ফোন নামক বস্তুটি। ফোনটি দুপুর থেকে অবহেলায় সঙ্গে ছিল। এখন বুঝি একটু গুরুত্ব দেওয়া উচিত। আবৃত বিছানার হেডবোর্ডের সঙ্গে বালিশ দিয়ে আধো শোয়া হয়। ফোনের স্ক্রিন অন করতেই আজ একটু নজর কাড়ে আয়রার ছোট্ট মেসেজ। আবৃত মেসেজটি দেখে, কোনো উত্তর করে না, ফোন দেয় সরাসরি। রাতের 12টায় আয়রা আজ বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে নিশ্চিতে। পরীক্ষা শেষ, তাই আজ একটু রেস্ট নেওয়ার কথা ভেবেছে। অথচ চোখ দুটোকে রেস্ট না দিয়ে ফোন টেপায় ব্যস্ত সে। দিয়ার সঙ্গে কথা বলছে মেসেজে। এর মধ্যেই তাকে অবাক করে দিয়ে ফোন আসে আবৃতের। ফোন সাইলেন্ট করা নয়, তাই দ্রুত রিসিভ করে উত্তেজনায়। পাশেই তাহিয়া ঘুমিয়ে। যদি ঘুম ভেঙে যায় তাহলে এ রাত জ্বালাতন করবে, ঘুম না ধরলে নানান বাহানা করবে। আয়রা ফোন কল রিসিভ করেই বরাবরের মতো সালাম দেয় আগে। কণ্ঠস্বর খুবই নিচু রাখে। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে বেশ ধীরে সুস্থে উত্তর আসে আবৃতের। নরম গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, এখনো জেগেছিলেন? পরীক্ষা তো শেষ। আয়রা তদমত করে জানায়, ঘুম আসছিল না তাই। পড়ছিলেন? না, এমনি ফোন চাপছিলাম। আবৃত আয়রার উত্তর শুনেই সুকৌশলে জিজ্ঞেস করে, মেসেজ দিয়ে রাখছিলেন দেখলাম। আমার ফোনের অপেক্ষা ছিলেন কি? এ কথাই ঠিক কি বলা যায়। এক প্রকার সত্য কথাই বলেছে আবৃত। কাউকে মেসেজ দিলে তার উত্তর না আসা পর্যন্ত শুধু তাই খেয়াল হতে থাকে। আয়রা একটু ভেবে মিনমিন করে জবাব দেয়, তেমন কিছু নয়। আবৃতের ঠোঁটের কোণ ঘেঁষে অমায়িক হাসি খেলে যায়। আয়রা আবৃতের উত্তরের অপেক্ষা করে। শেষে আবৃতের উত্তর আসে, অপেক্ষায় থাকলে সে অপেক্ষার অবসান ঘটিয়ে নেব খুব জলদি। খুব বেশি দেরি নেই সে অপেক্ষার। অপেক্ষায় থাকলেও সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিব খুব জলদি। খুব বেশি দেরি নেই সে অপেক্ষার। আয়রা স্তব্ধ হয়ে যায়। এমন কথায় এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হয় সে। যেই অনুভূতি দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। আয়রাও করল সে অনুভূতির অনুভব। তার নীরবতা দেখে আবৃত সূক্ষ্ম হাসে। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিন অন করে। সময় দেখে নেয়। এরপর আবারও ফোন কানে ধরে। খুবই নিখুঁতভাবে ডাক দেয় আয়রাকে। তারিন? জি শুনছি। অনেক রাত হয়েছে, এতদিনের রাত জাগার ক্লান্তি আছে নিশ্চয়ই। আয়রার যেন পছন্দ হলো না কথাখানা। ফট করেই প্রশ্ন করল, আপনার ঘুম পেয়েছে? আবৃত থামে। না চাইতেও ঠোঁটা আবারও হাসি লেপটে যায়। গভীর শ্বাস ফেলে বলে, আপনার তাই মনে হয়? আচ্ছা বলুন, কিছু বলার আছে নিশ্চয়ই। আয়রা হচকচিয়ে যায়। একটু ইতস্ততা কাজ করে। আদেতেও তার কিছু বলার আছে? কিছু শোনাম আছে? বোধ হয় না। তবুও কেন এভাবে বলে ফেলল অবুঝের মতো? নিজের কাছেই নিজের আশ্চর্য লাগে আয়রার। সে একটু দ্বিধামতো করে থেমে থেমে জানায়, না, তেমন কিছু বলার নেই। আবৃত আয়রাকে অবাক করে দিয়ে ঠোঁটের সূক্ষ্ম হাসিটুকু গাঢ় করে।
হেসে ফেলে শব্দ করে। আয়রার কানে সে হাসির শব্দ যেতেই তবদা খায় একটু, চমকেছে বেশ। সে কি হাসার মতো কিছু বলেছে? না তো। তাহলে হাসার মানে কি? আয়রা ঘুরে প্রশ্ন করে না, নিশ্চুপ থাকে। কান কাড়া। কয়েক সেকেন্ডের ব্যবধানে আব্রত নিজেকে সামলে নেয়। খুব সূক্ষ্মভাবে সুকৌশলে জিজ্ঞেস করে, ভালোবেসে ফেলছেন? আয়রা চমকে, থমকে। এমন প্রশ্ন আশা করেনি, প্রস্তুত ছিল না মোটেও। তবুও নিজের প্রতিক্রিয়া খোলামেলা প্রকাশ করতে পারে না। বেশ স্বাভাবিক থেকেই সহজ সরল করে জানায়, ভালোবাসার সংজ্ঞা জানা নেই আমার। এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না, কেন? কারণ এটি দেখা যায় না, শব্দের বুননে আবদ্ধ করা যায় না। আর যে শব্দের বুননের মাধ্যমে বেঁধে ফেলা যায়, আবদ্ধ করা যায়, তাকেই সংজ্ঞা বলে। ভালোবাসার অনুভূতি শব্দের বাঁধন থেকে বাহিরে, তাহলে আমায় কেন জিজ্ঞেস করছেন? আত্মিক তৃপ্তির জন্য। কিভাবে? নিজ অর্ধাঙ্গিনী ভালোবাসে পাওয়া কিংবা অর্জন করে নেওয়া, এরপর অর্ধাঙ্গিনীর মুখ থেকে তার স্বীকৃতি পাওয়া। অবশ্যই আত্মিক তৃপ্তিতে রূপান্তরিত হবে, আত্মার গভীরে ছুঁয়ে যাওয়া পরম তৃপ্তি হবে তা। আয়রা শোনে, মুগ্ধ হয়। একটা মানুষ কিভাবে এত সুন্দর করে কথা বলতে পারে, কিভাবে পারে এতটা পারফেক্ট হতে। আয়রার জবান বন্ধ হয়ে যায় আবৃতের কথায়। কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না সে, বলতেও চায় না। মন শুধু চায় ফোনের ওপাশের মানুষটা বলতেই থাক, সে শুনুক তৃপ্তি নিয়ে। সুযোগ হলে একটু মুগ্ধ নয়নী দেখুক মানুষটিকে। এরপর অনেক রাত হয়েছে দেখে আবৃত তাড়া দেয় আয়রাকে, ঘুমোতে বলে। ঘুমিয়ে যান, কথা বলার জন্য সারা জীবন সময় পাবেন, নিশ্চিন্ত থাকুন। এরপর পরবর্তী দিনগুলি এভাবেই যায় তাদের। মাঝে মধ্যে ফোনে কথা হয়, টুকটাক খোঁজ খবর চলে। কখনো ব্যস্ততা, কখনো বেশ স্বাভাবিক দিন কাটে। আয়রার রেজাল্টের দিন ঘনিয়ে আসে। এই তো কালই রেজাল্ট দেওয়ার কথা। দেখতে দেখতে 2 মাস খুব দ্রুতই পেরিয়ে গেছে, মাঝখানে আর একটি রাত। অথচ আজ 3 দিন আগে থেকেই আয়রার খাওয়া দাওয়া বন্ধ হয়েছে প্রায়। টেনশনে অসুস্থ হয়ে পড়েছে, শরীরে জ্বর বাসা বেঁধেছে। 2 দিন মোটামুটি মাত্রায় জ্বর থাকলেও আজ তার জ্বর আরও অতিমাত্রায় বেড়ে যায়। রাত পোয়ালি যেখানে রেজাল্ট, সেখানে হতে পারে সেই টেনশন থেকেই জ্বরের দেখা মিলেছে। সন্ধ্যার সময় ইতিখা বসে আছেন মেয়ের মাথার পাশে, কপালে পানিপট্টি দিতে ব্যস্ত তিনি। তাহিয়া বোনের হাত ধরে রয়েছে। আয়রা শটানে শুয়ে আছে। এমনিই চিকন মানুষ, এখন আরও বিছানা মানুষ সমান হয়ে গেছে দেখা যায়। শরীরে হাড্ডি ছাড়া কিছু নেই যেন। ইতিখা ইতিমধ্যে ভয় পেয়ে গেছেন। শরীরের তাপমাত্রা বাড়ছে, বই কমছে না, আরও দ্বিগুণ হচ্ছে। তিনি কখনো মেয়ের শরীর মুছে দিচ্ছেন ভেজা তোয়ালে দিয়ে, কখনো কি খাবে বলে ব্যস্ত হয়ে গেছেন। ডক্টরের কাছে নিতে চাইছেন। আয়রার সেদিকে কোনো হুঁশই নাই, সে চোখ বুজে পড়ে রয়েছে। ইতিখা আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করেন, হঠাৎ এত জ্বর? এটা বেশি টেনশন করার কারণেই হয়েছে। বলেছে বেশি টেনশন নিতে না, চল না ডাক্তারের কাছে যাই। চোখ বন্ধ অবস্থাতেই উত্তর দেয়। যাব না তো আমি, তোমার ইচ্ছে হলে তুমি যাও। ইতিখা ভ্রু কুচকে জিজ্ঞেস করেন, জ্বরটা কি আমার? আশ্চর্য। আয়রা চোখ মুখ কুচকে নেয়। তার কিছু ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না, না শরীরের দিক দিয়ে না মনের দিক দিয়ে। ভীষণ অশান্তি লাগছে তার। আয়রাকে মুখ খুঁড়িয়ে নিতে দেখে তাহিয়া আদুরে গলায় জিজ্ঞেস করে, আপু, তোমার কি খুব কষ্ট হচ্ছে? চলো না, ডাক্তারের কাছে নিয়ে যাই তোমাকে। ছোট তাহিয়ার আদুরে কথা শুনে আয়রা না চাইতেও হেসে ফেলে, উত্তর দেয় না কোনো। তার এখন ডক্টরের কাছে যাওয়ার মোটেও ইচ্ছে নেই। এখন কোনো ডাক্তারের কাছে গেলে মনের মধ্যে আরও ভয় ধরে যাবে। সেও মেডিকেল পরীক্ষা দিবে, কাল রেজাল্ট। যদি A+ না আসে তারপর কি হবে? আয়রা আর ভাবতেই চায় না কিছু। তাহিয়া বোনের দিকে চোখ পিটপিট করে তাকিয়ে রয়েছে। ইতিখা অসহায় হয়ে মেয়ের পানে তাকিয়ে। মেয়েকে কিছুতেই কিছু বুঝাতে পারছেন না, হাতা এনে ঔষধ খাওয়াচ্ছেন। তাতে কি আর কাজ হয়? তিনি আবারও মেয়ের কপালের পট্টি পাল্টে দেন, নানান কৌশরত করতে থাকে ডাক্তারের কাছে নেবার জন্য। কিন্তু মেয়ে যে তার কিছু কিছু বিষয়ে জেদি। তাওহিদও নাই বাসায় এখন, সে আজ বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, ফিরতে অনেক রাতের ব্যাপার। হেলান সাহেবও রাত 8টার আগে আসবেন না। এখন তো সবে সন্ধ্যা। এর মধ্যেই হঠাৎ আয়রার ফোন বেজে ওঠে। আপাতত ফোনের অবস্থান টেবিলের উপর, অযত্নে অবহেলায়। ইতিখা তাহিয়াকে বলেন, দেখ তো আপুর ফোনে কে ফোন দিয়েছে। তাহিয়া বাধ্য, বিছানা থেকে নেমে গিয়ে ফোনটা আনে, আবারও আপুর পাশে উঠে বসে পড়ে।
আয়রা হালকা মাথা উঁচু করে তাকায়। কে ফোন দিয়েছে জানার ইচ্ছা। আয়রার থেকে থেকে উচ্চারণ করে। আবৃতি নাম লেখা। আয়রা তৎক্ষণাৎ বালিশে মাথা ফেলে আবারও ক্লান্তিতে চোখ বন্ধ করে বলে। তুমি ধরে কথা বলো, সালাম দিবে আগে। তাহিয়া অবুঝের মতো ডাগর ডাগর চোখে মায়ের দিকে তাকায়। ইতিখা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তাহিয়া ফোন ধরেই সালাম দেয়। আবৃত সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি তাহিয়া? তাহিয়া আবৃতের কথা শুনে একে একে সব বলে ফেলে। একেবারে আমি ভালো আছি ভাইয়া, কিন্তু আপু না ভালো নেই। আপু খুব অসুস্থ। আমি আর আম্মু বসে আছি আপুর কাছে। আবৃতের জানা আয়রার জ্বর কয়দিন ধরে। কালও কথা হয়েছে। সে জিজ্ঞেস করে, তোমার আপুর কি খুব বেশি জ্বর এসছে? ডক্টর কাছে যায়নি? অনেক জ্বর এসেছে এখন, কিন্তু আপু বলছে আপু ডাক্তারের কাছে যেতে চায় না এখন, কাল যাবে। আবৃত এবারে তাহিয়াকে বলে। মিষ্টি তাহিয়া, তোমার আম্মুকে দাও তো ফোনটা। তাহিয়া মায়ের দিকে ফোন বাড়িয়ে দেয়। ইতিখা নেয় ফোন। কানে ধরতেই আবৃতের বিনয়ী কণ্ঠস্বর শোনা যায়। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আমরা তো সবাই ভালোই আছি, শুধু আয়রাই একটু অসুস্থ হয়ে গেছে। ও ডক্টরের কাছে কেন যেতে চাচ্ছে না? এভাবে জ্বর বাড়তে থাকলে তো সমস্যা। এটাই তো ওকে বুঝে পারছি না বাবা। মেয়ে আমার এত এরা একটা কথা বলেছো তো এখন ঘাড় হেলানোই যাচ্ছে না। এখন ওর আব্বুও বাসায় নেই, তাওহিদও নেই, কি যে করি। আবৃত থেমে যায়, কিছু একটা ভাবে, এরপর বলে, কিছু মনে করবেন না, আমি আসি। ইতিখা ভ্যাবাচাক্কা খান। বিয়ের করা বউ তার, এখন বউ অসুস্থ, আসবে কিনা তার অনুমতি চাইছে। হাসি পেল ইতিখার, বলল, তোমাকে অনুমতি নিতে হবে? হ্যাঁ, এসো তুমি, আমারও একটু ভালো হয় যদি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো। না হলে ওকে বোঝাতে পারলেও এই রাতের বেলা দুটো মেয়ে নিয়ে বের হওয়া কঠিন হয়ে যায়। আবৃত ফোন কেটে দেয়। আয়রা বিরক্ত চোখে ইতিখার দিকে তাকান। তিতো গলায় বলে, আসতে বললে কেন? ইতিখার নির্লিপ্ত উত্তর দেন, যদি তোমার ঘাড় ঠিক করতে পারে সেই সম্ভাবনায়। আয়রার মুখ বিকৃত হয় কিছুক্ষণের মধ্যেই। এটা কি রকম কথা তার মায়ের? আশ্চর্য। প্রায় 40 মিনিটের মতো পার হয়ে গেলে বাসার কলিং বেল বেজে ওঠে। তাহিয়া তখনও বসে বোনের পাশে। ইতিখা আয়রার ঘরটা তখন গুছিয়ে নিচ্ছেন। তাহিয়া মায়ের দিকে চায়। ইতিখাও তাকান তাহিয়ার দিকে। তাহিয়া যেন অনুমতি চাইছে। ইতিখা বলেন, যাও দেখো কে এসেছে। আগে দরজার পিপহোল দিয়ে দেখবা, যদি তোমার বাবা, ভাই কিংবা দুলাভাই হয় তাহলে দরজা খুলে দিও। তাহিয়া মায়ের কথা মতো তাই করে। দরজার কাছে একটি চেয়ার নিয়ে এসে তার উপর দাঁড়ায়। এরপর পিপহোল দিয়ে দেখে নেয় দরজার ওপারে কে এসেছে। আবৃত দাঁড়িয়ে। নিশ্চিত হয়েই তাহিয়া দরজা খোলে। অন্তঃপর চেয়ার থেকে নেমে চেয়ার টান দিয়ে রেখে দরজা খুলে দেয় সম্পূর্ণ। আবৃত তাহিয়াকে দেখে মিষ্টি হেসে ভেতরে আসে। বিনিময়ে তাহিয়াও হাসে ভাইয়াকে দেখে। আবৃত পুরো ড্রয়িং রুমে দৃষ্টি ঘুরিয়ে শুধু তাহিয়াকেই দেখতে পায়, তাই নিজেই দরজা আটকে দেয়। পিছন ঘুরে তাহিয়াকে জিজ্ঞেস করে, কি খবর তোমার তাহিয়া? তাহিয়া ড্যাব ড্যাব করে চেয়ে থেকে বলে, ভালো, কিন্তু তুমি তো ফোনেই আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি। আবৃত খুবই সূক্ষ্ম হাসে ওর কথায়। মেয়েটা এত মিষ্টি। সে জবাব দেয়, সে তো ফোনে, এখন সামনে জিজ্ঞেস করে দেখবো না আসলেও কেমন আছো। তাহিয়া শোনে। চোখের ঝাপসা ফেলে পরপর কয়েকবার, যেন ভাবনায় পড়ে গেছে সে। দুজনেই আয়রার ঘরের দিকে যায়। তাহিয়া সরাসরি ঘরে ঢুকলেও আবৃত থেমে যায় দরজার সামনে গিয়ে। পর্দা সরিয়ে দরজায় টোকা দেয়, যেন আগাম সতর্ক বার্তা দিল নিজ উপস্থিতির। এরপর রয় স্বরে ঘরের ভেতর প্রবেশ করে। ইতিখার ততক্ষণে আয়রার ঘরটি পুরো ফিটফাট করা শেষ। সে আবৃতের আগমনী বার্তা পেয়েই ভেতরে আসার তাগিদ দেয়। আয়রা কোনো রকম আধশোয়া হয়ে বসেছে, শরীরে কম্বল মুড়ানো, কপালে পানি পট্টি দেওয়া এখনও। চোখ খুলতেই চাইছে না তার, শরীরে শক্তি অবধি পাচ্ছে না, এত দুর্বল হয়ে পড়েছে। আবৃত সব পর্যবেক্ষণ করে শাশুড়ির থেকে জানতে চায়, এখন কি অবস্থা? ইতিখা হতাশার শ্বাস ফেলেন। নিরাশ কণ্ঠে জবাব দেন, জ্বর বাড়ছে বই কমছে না, হঠাৎ যে কি হলো, অতিমাত্রা জ্বর। ডক্টরের কাছে যে নেব তাও যেতে চাইছে না, জেদ ধরে বসে আছে। আবৃত আয়রার দিকে তাকায়। তার ভেতরের ভাব ভঙ্গিমা ঠিক বোঝা গেল না। দৃষ্টির ভাষা অত্যন্ত শান্ত। ইতিখা একটু চুপ থেমে আবারও বলেন, তুমি বসো, কথা বলো, আমি আসছি। বলেই ইতিখা বেরিয়ে যায় ঘর থেকে, যেন আবৃতকে সুযোগ দিল একান্তে কথা বলার। তাহিয়াও মায়ের পিছন পিছন বেরিয়ে যায়। আবৃত এবারে নির্দ্বিধায় চেয়ার টেনে বসে। আয়রার তখনও চোখ বন্ধ, সে সবই শুনছে, কিন্তু চোখ খুলে রাখতে পারছে না।
চোখ খুললেই মনে হচ্ছে চোখ থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। আবৃত কিছুক্ষণ নিশ্চুপেই আয়রার দিকে তাকিয়ে থাকে। কিছু সময় নীরবেই অতিবাহিত হয়। এরপর হঠাৎই আবৃতের অত্যন্ত গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। ডেকে ওঠে সে। তারিন, কেমন শান্ত গর্জনের মতো শোনায় সে আওয়াজ। কিছু একটা আছে সে ডাকে, সে কঠিন আওয়াজে। এমন ডাকে চোখ না খুলে পারা যায়? যায় না বোধহয়। আয়রা চোখ টেনে খোলে, কোনোরকম তাকায় আবৃতের দিকে। চোখে তার কৌতূহল। আবৃত শান্ত চোখেই চেয়ে রয়েছে, তবু মুখাবয়বে কেমন এক ভাব। অদ্ভুত লাগে আয়রার কাছে। সে কোনো উত্তর দেয় না, তবে চেয়ে থাকে আবৃতের দিকে। বুঝতে চেষ্টা করছে যেন। আবৃত নিজ থেকেই প্রশ্ন করে, ডক্টরের কাছে যেতে কি সমস্যা? জান নাই কেন? আয়রা চুপসে যায় একটু। এমনভাবে কথা বলছে কেন হঠাৎ? ডক্টরের কাছে যায়নি তাই? এতেই এভাবে কথা বলতে হয়? সে মিনমিনিয়ে জবাব দেয়, এমনি। এটা কোনো কারণ নয়। এটাই কারণ। আবৃত মেনে নেয়। অতিরিক্ত বাড়তি কথা না বাড়িয়ে সহজভাবে বলে, আচ্ছা, ধরলাম এটাই কারণ। এখন রেডি হবেন, আমার সঙ্গে বের হবেন, ডক্টরের কাছে নিয়ে যাব। আবারও ডক্টরের কথা। শুনতেই আয়রার চোখমুখ কুঁচকে আসে। সে যেতে চাইছে না জন্য কি সবার এমন জোড়াজুড়ি করতে হবে? আশ্চর্য। এখন একদমই নয়। সারা দিনই গেল না। এখন এই রাতের বেলায় বাহিরে বের হওয়ার মানেই হয় না। মামাবাড়ি আবদার নাকি? আয়রা নিজ কথায় অনড় থেকে জানায়, আমি যাব না এখন। যেতে চাই না। বের হতে ইচ্ছে করছে না আমার। আবৃত তপ্ত শ্বাস ফেলে। সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে আয়রার চোখ মুখ খুব গভীর চোখে পরোক্ষ করে। এরপর চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাশভারী কণ্ঠে বলে, আমি এই মুহূর্তে আপনার থেকে অনুমতি নিচ্ছি না বা চাইছি না। সরাসরি আমার কথা বলছেন। এখন রেডি হবেন, ডক্টরের কাছে নিয়ে যাব। আয়রা চোখ মিটমিট করে হাঁ করে তাকায়। বিশ্বাস হতে চাইছে না আবৃতের বলা কথা। আবৃত সেদিকে পাত্তা দেয় না। বেশ শান্তশিষ্টভাবে নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে যায় রুম থেকে। আয়রা এ পর্যায়ে অবাক না হয়ে পারে না। লোকটা কতটা অধিকার দেখিয়ে কথাটা বলে গেল ভাবা যায়। এক প্রকার আদেশবাণী ছুড়ে গেল। শেষে একদম চুপসে যায় আয়রা। কান্না পেল। না, আবৃতির কথাই নয়। বাসা থেকে বের হতে হবে এই ভেবে। তার শরীর তো চলছেই না, মনও চাইছে না বের হতে। একদমই ইচ্ছে নাই। সে আবৃতের যাওয়ার পানে দৃষ্টি স্থির রাখে। শেষে শূন্যে তাকিয়ে থাকে হতাশ হয়ে। এদিকে আবৃত বাহিরে যেতেই ইতিখা কফি দেয় থাকে। আবৃত কফি নিয়ে তাহিয়ার সঙ্গে ড্রয়িং রুমে বসে। ইতিখাকে বলে আয়রাকে রেডি করে দিতে। সে নিয়ে যাবে ডক্টরের কাছে। ইতিখা মেয়ের ঘরের দিকেই যান। শাশুড়ি হিসেবে একটু আফসোস হয়। ছেলেটা বিয়ের পর এই নিয়ে দুবার আসলো বাসায়, অথচ তাকে কফি ছাড়া কিছুই খাওয়ানোর মতো সুযোগ হচ্ছে না। সেই সুযোগই দিচ্ছে না মেয়ে জামাই তাকে। তবে আজ না খাইয়ে ছাড়বেন না একদম। এমনিই ভাবনা চিন্তা ইতিখার। মেয়েকে যদি ডক্টরের কাছে নিয়ে যায়, সেই সুযোগে একটু ভালো মন্দ রাঁধবেন তিনি। ইতিখা আয়রার ঘরে যেতেই দেখতে পান আয়রা বিছানার মধ্যে খানে বাবু হয়ে বসে রয়েছে, কম্বল জড়িয়ে। মাকে দেখতেই বিরক্তিকর বুলি আওড়ায় সে। এই তুমি ওনাকে আসতে কেন বলেছো বলো তো? আমি এখন বের হব না, আমার ভালো লাগছে না একদমই। ইতিখা ভ্রু কুচকে জবাব দেন, আমি আসতে বলেছি? আর বের যখন হবাই না, ডাক্তারের কাছে যখন যাবা না, তো না বলে দিতে পারলো না? আমাকে বলো কেন? অমনি আয়রার মুখ বন্ধ। আসলেই তো, সে তো কড়া গলায় না করে দিতে পারত, কিন্তু পারল কই? কোনো উপায় না পেয়ে আয়রা বিছানা থেকে উঠে দাঁড়ায়। মায়ের সাহায্যে বোরখা হিজাব পরে তৈরি হয়ে যায়। শেষমেশ ইচ্ছে না হলেও বের হতে হবে। আবৃত কথাটি এমনভাবে বলেছে যে আয়রার আর সে কথা অমান্য করার সাহস হয়ে ওঠেনি। চাইলেও তার বলা কথা ফেলে দেওয়ার মতো ছিল না। সে শক্তিটুকু হয়ে ওঠে না আয়রার। আয়রাকে তৈরি করে ইতিখা ওকে ধরে ড্রয়িং রুমে নিয়ে যায়। আবৃত দাঁড়িয়ে যায় তাদের দেখতেই। এগিয়ে গিয়ে আয়রার হাত ধরে যত্নে। ইতিখা ছেড়ে দেন মেয়েকে। আয়রার শরীরে এতটুকু শক্তিও নেই যে একা দাঁড়িয়ে থাকবে। আবৃত আয়রাকে ধরতেই তার শরীরের তাপমাত্রা অনুভব করে। অবাক নয়নে তাকায় আবৃত আয়রার দিকে। শরীরে এত তাপমাত্রা, চামড়া যেন পুড়ে যাচ্ছে, আগুন তাপ। তবুও এই মেয়ে পড়েছিল ওভাবে। আশ্চর্য। আবৃত ইতিখাকে বিদায় জানিয়ে আয়রাকে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। সিঁড়ির মধ্যে গিয়ে আরও শক্ত করে সামলে নেয় ওকে। সাবধানে নিচে নামিয়ে গাড়িতে বসিয়ে দেয়। নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আয়রা জড়সড় হয়ে বসেছে, একটু শীত শীত করছে। আবৃত ওর অবস্থা দেখে সতর্ণপণে জিজ্ঞেস করে, আপনার কি অসুস্থ থাকতে খুব ভালো লাগে তারিন? আয়রা সিটে মাথা এলিয়ে জানতে চায়, কেন? এমন কেন মনে হলো? নাহলে গত 2 দিন ধরে শুনি অসুস্থ, এরপর আজকে এসে দেখি অবস্থা বেহাল।
তারপর আপনি ডক্টরের কাছে যেতে চাচ্ছেন না? তাহলে অসুস্থ থাকতে ভালো লাগে, নাকি নিজে ডক্টর হয়ে নিজের চিকিৎসা করার চিন্তা ভাবনা করছেন? অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ কথা আবৃতের। আয়রা এবার বেশ বুঝতে পারল ব্যাপারটা। স্বাস্থ্য নিয়ে অবহেলা করা আবৃতের একদম পছন্দ নয়। আয়রা আর কিছু বলে না, চুপ থাকে। আবৃতও আর কিছু বলে না। আয়রাকে যত্ন নিয়ে ডক্টর দেখিয়ে ঔষধপত্র যা লাগে নিজ দায়িত্বে সব নিয়ে নেয় সে। অন্তঃপর আবারও আয়রাকে নিয়ে বাসায় ফেরে। 9টা পার হয়ে যায়। আবৃত যখন আয়রাকে সিঁড়ির কাছে নিয়ে আসে তখন আয়রার দিকে তাকিয়ে জানতে চায়, উঠতে পারবেন এসে দেবে? আয়রা মাথা নাড়ায় পারবে, তবে আবৃতের ভরসা হয় না। মূলত সেই আয়রাকে ধরে রেখেছে শক্তি দিয়ে। এমন মনে হয় এই বুঝি ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। ঠিকমতো খাওয়া দাওয়াও বুঝি করে না। মানুষ নিজের প্রতি কতটা অযত্ন করলে এমন দশা হয়? নিজের প্রতি কেউ এত উদাসীন হয়? আবৃত আর কিছু ভাবতে পারে না। এই মুহূর্তে ভাবতেও চাইছে না আর। সে আর অন্য কোনো কিছুতে মাথা না দিয়ে চট করেই পাজা কোলে তুলে নেয় আয়রাকে। আকস্মিক এমনটা হবে ভাবতে পারেনি আয়রা। হকচকিয়ে দ্রুত আবৃতের শর্টের কলার চেপে ধরে। ভয় পেয়েছে বেশ। বুকের কাঁপুনি ধরে গেছে মুহূর্তেই। এতটাই চমকেছে, ভয় পেয়েছে। আতঙ্কিত হয়ে বলতে থাকে, কি করলেন এটা? নামান আমায়, আমি উঠতে পারবো। আল্লাহ নামিয়ে দিন আমায়। আয়রা লজ্জা, ভয়, আশঙ্কায় কথাগুলো খুব দ্রুত বলে ফেলল। নামতে চাইছে সে। লোকটা কি করছে? একেবারে ভাবনাতেই আসছে না তার। অথচ ভাবনার আগেই কার্য বাস্তবায়িত হয়েছে। আয়রার বুকের স্পন্দন বেড়ে দ্বিগুণ হয়েছে। শরীর কাঁপছে ইতিমধ্যে। অথচ গম্ভীর পুরুষটি একদম স্বাভাবিক, বরং নির্লিপ্ত হয়ে কাঠ কাঠ জবাব দেয়। এই সিঁড়ির মধ্যে নামিয়ে দেওয়ার মতো উদ্দেশ্য থাকলে অবশ্যই দোহাতে বহন করতে উদ্বুদ্ধ হতাম না। ভয় নেই, আপনার হাজবেন্ডের এতটুকু শক্তি আছে, যথেষ্ট আপনাকে অনায়াসে বহন করার জন্য। আয়রা অবাক হয় না একদম। এতদিনে আবৃতের কথাবার্তা থেকে কাজকর্ম সম্পর্কে অবগত সে। তবে হাঁসফাঁস করতে থাকে লোক লজ্জায়। যদি এখন কেউ বের হয় আর তাকে এভাবে দেখে, আবৃত ইম্যাচিওর নয়, তবুও সে এই কাজটা করল, এটাই আশ্চর্য। আয়রা কাপা কাপা হাতে আবৃতকে ঠিকঠাক ধরে রাখে। ভীষণ করে বুক কাঁপছে তার। হুট করে কেউ এমন করে? আয়রার নানান ভাবনা চিন্তায় চোখের পলকেই তারা পৌঁছে যায় ওপরে। বাসার দরজার সামনে এসে আবৃত সাবধানে নামিয়ে দেয় আয়রাকে। আয়রা যেন হাঁফ ছেড়ে বাঁচে। আবৃতের দিকে একটু কড়া চোখে চায়। বড় বড় শ্বাস নিতে বলে ওঠে, আপনি এমনটা করবেন আমি মোটেও ভাবতে পারিনি। আবৃত নিজেকে স্বাভাবিক রেখে অভিজ্ঞ ব্যক্তির ন্যায় জবাব দেয়, মাঝে মধ্যে ভাবনার বাইরের কাজও করতে হয়, নাহলে জীবন চালানো মুশকিল। পরিপাটি উত্তর একদম। প্রতিটা কথার সঙ্গেই কেমন অভিজ্ঞ ম্যাচিওরিটি উঠে আসে। পরিপাটি পরিষ্কার কথাবার্তা। আরও যখন মনে হয় সে একজন টিচার, তখন মনে হয় এটাই তার জন্য একদম মানানসই ছিল। আয়রা আবৃতের এমন উত্তর শুনে জিজ্ঞেস করে, আপনি কি জানেন আপনার জন্য এই টিচিং প্রফেশনটা একদম ঠিকঠাক? তখনও আবৃতের কাঠ কাঠ জবাব আসে। না জানতে পারলে অবশ্যই আসতাম না। আয়রার ঠোঁট আপনা আপনি গোল হয়ে যায় মৃদু। আবৃত আয়রার দিকে থেকে মুখ ফিরিয়ে কলিং বেল চাপে। কিছুক্ষণ পর ইতিখা এসে দরজা খুলে দেন। দুজনেই বাসার ভেতরে যায়। ইতিখার তখন সমস্ত রান্নাবান্না শেষ। হেলান সাহেব তাওহিদও বাসায় এসে গেছে। ইতিখা আজকে আর মেয়ে জাবাইকে না খাইয়ে ছাড়েন না, এমন ভাবনা চিন্তা তার। শেষমেশ আবৃতকে রাতের খাবার তাদের সঙ্গেই খেতে হয়। খাওয়া দাওয়ার পর্ব যখন চুকে যায়, আবৃত তখন ইতিখাকে আয়রার সমস্ত ঔষধপত্র বুঝিয়ে দেয়, কখন কোন সময় কোন ঔষধ। এরপর যাওয়ার আগে একবার আয়রার ঘরে যায় দেখা করতে। আয়রা তখন আধ শোয়া হয়ে মাথায় এক হাত দিয়ে অন্য হাতে ফোন টিপছে। কম্বলে বুক অবধি ঢাকা। শীতের পরিমাণ তার এত বেড়েছে যে বসে নড়চড় করলে শীত জেকে বসছে। আবৃত ঘরে ঢুকে গলা খাকারি দেয়। মনোযোগ আকর্ষণের চেষ্টা মাত্র। আয়রা তাকায়, ফোন রেখে ধ্যান দেয় আবৃতের দিকে। আবৃত এসে বসে না আর, একদম বিছানার কেনারা ঘেঁষে দাঁড়ায়। আয়রাকে কিছু ভাবার সুযোগ না দিয়ে নিজের ডান হাতের পৃষ্ঠ ছোঁয়ায় আয়রার কপালে। জ্বর কতটুকু তা চেক করে নেয়। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ওষুধগুলো ঠিকমতো খাবেন, কোনো অনীহা করবেন না। আজ চলে। আয়রার আজ একটু অন্যরকম লাগে। সে এক ধ্যানে চেয়ে রয়েছে আবৃতের দিকে। কিছু একটা দেখছে, কিছু খুঁজে পেতে চাইছে। অন্তঃপর হুট করেই আবদার করে বসে প্রথমবারের মতো, আপনি আজ থেকে যেতে পারেন না? আয়রাকে হতাশ করে দিয়ে আবৃতের জবাব আসে, চাইলেও পারছি না। আপনাকে কেউ বাধা দিবে না। অধিকার হয়েছে যে।
জ্ঞাত আছেন তবে? স্ত্রীর সঙ্গে নিজ গৃহে প্রথম রাত্রি যাপনের মনস্কামনা প্রকার, যে গৃহে তার সঙ্গে সমাপ্তি হবে এক জীবনের, সেই গৃহেই না হয় সূচনা হোক এক প্রতীক্ষার। এত নিখুঁত চিন্তাধারা মানুষ এ যুগে এখনো হয় বুঝি? হয় বোধ হয়। না হলে এই মানুষটাকে দেখা যেত না, জানা হতো না তার এহেন নিখুঁত চিন্তাধারা। আয়রার যেমন বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। থাকেন তাহলে, আচ্ছাই। যদি আপনার প্রথম আবদারই রাখতে ব্যর্থ হলাম, ইনশাল্লাহ এরপর থেকে আপনার এত আদরে আবদার ফেরানোর মতো দুঃসাহস করব না। সময় হয়ে এসছে তার, কাল রেজাল্ট, তাই না? একদম নিশ্চিত হয়ে ঘুমান, দেখবেন আল্লাহ আপনার সমস্ত নেক চাওয়া পূরণ করে দিয়েছেন। বিশ্বাস রাখুন, নিরাশ হবেন না, তিনি কাউকে নিরাশ করেন না। আল্লাহ হাফেজ। চলে যায়। আবৃত চলে যায় আর না দাঁড়িয়ে। আয়রার মনটা কখন যে শান্ত হয়ে গেছে বুঝেই উঠতে পারে না। মুখে হাসি ফুটে, ভাবনায় আসে তার বোধহয় কোনো কিছু নিয়ে আক্ষেপ করা খুবই অন্যায় হবে এখন। সত্যিই অন্যায় হবে খুব। ঘুম চোখে হানা দিতেই রাত নাই হয়ে যায়, সেকেন্ডে রাত হয়ে যায় দিন। প্রকৃতি এবং সময় যেন আমাদের নিয়ে মজা করে। রাত দেখে চোখ বন্ধ করার পর সে রাত পলক না ফেলতেই নাই। আয়রারও তাই হয়েছিল। পরদিন তার রেজাল্ট বের হয় এবং আবৃতের রাতের বলে যাওয়া কথাটি যেন ফলে যায়। বিশ্বাস রাখুন, নিরাশ হবেন না। আয়রা সত্য সত্যই নিরাশ হয়নি। আল্লাহ তাকে নিরাশ করেননি। তার রাত জাগা পরিশ্রম বৃথা যায়নি। সে পেয়েছে নিজের চাওয়াটুকু, A+ এসেছে, ভালো মার্ক অর্জন করেছে। নিজ শ্রমের কথা ভেবে আনন্দে কান্না চলে এসেছে। সবার সন্তুষ্টির থেকে নিজের সন্তুষ্টি আগে হওয়া দরকার। আয়রা নিজে সন্তুষ্ট হতে পেরেছে নিজ কাজে, সঙ্গে তার পরিবারও বেশ তুষ্ট হয়েছে। হবার কথা, পরিবারের ছেলেমেয়েগুলো ভালো রেজাল্ট করলে তখন তাদের পিছনে ঢালা টাকাগুলোর কথা ঢেকে যায়। উঠে আসে অমুকের ছেলে বা মেয়ে এই রেজাল্ট করেছে, খুশি ধরে যায় মা বাবার মনে। আয়রার ক্ষেত্রেও তাই হয়েছে। সেদিন বাসায় পুরো নতুন এক আমেজের দেখা মিলে। কত শত পরিকল্পনা করা হয় সেদিন। পরবর্তী দিনগুলি আয়রার খুব ব্যস্ততায় কেটে যায়। রেজাল্টের পর অ্যাডমিশনের চাপ লাগে, কোচিংয়ের পড়া বেড়ে যায়। আবারও এক ভয় হানা দেয়, তবে তা জয় হতে দেয় না আবৃত নামক মানুষটি। ভয়কে সরিয়ে নিজে যেন এক সাপোর্ট সিস্টেম হয় আয়রার। দেখতে দেখতে মাস গুড়িয়ে আয়রার মেডিকেল অ্যাডমিশন দরজায় করা নাড়ে। মনে হয় দরজা খুললেই ভেতরে চলে আসবে সূচের মতো। সেদিন বৃহস্পতিবার। আয়রার ঢাকা মেডিকেলে পরীক্ষা আছে রবিবার, মাঝখানে কয়েকটা দিন মাত্র। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের বাসায় আসেন লোকমান সাহেব ও তার স্ত্রী হাফসা, সঙ্গে দুজন বৃদ্ধ লোক এবং একজন বৃদ্ধা। কথাই বোঝা যায় তারা লোকমান সাহেবের গুরুজন। সবাই ড্রয়িং রুমে বসে, বেশ খোশগল্পে মেতে উঠেছে সবাই। আয়রার ভাই বাবা সহ ছোট ড্রয়িং রুমটায় যেন একটা ছোটোখাটো সভা বসেছে এমন লাগছে। ইতিখা নানান পদের খাবার করেছেন সেদিন। মূলত এটা এক ধরনের বৈঠক বলা যায়, বিয়ের বিষয় সম্পর্কিত সর্বশেষ এক বসা, যেখানে সব কিছুর ফাইনাল এক সিদ্ধান্ত নেওয়া হয় গুরুজনদের নিয়ে। আয়রা আবৃতির বিয়ে আগেই হয়ে গেলেও বউ উঠিয়ে নেওয়া অনুষ্ঠানে এটা হয়েছে। বিয়ের 1 বছর পূর্ণ, অ্যাডমিশন চলছে, এখন আর আটকে থাকে না কিছু। ঘরের বউ ঘরে উঠিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। কথাবার্তা চলতে থাকে, শেষে ফাইনাল করা হয় সামনের বৃহস্পতিবার আয়রা আবৃতের অনুষ্ঠান হবে। বাবার ঘর থেকে স্বামীর ঘরে যাবে আয়রা। বিষয়টায় একদমই অবাক হয় না আয়রা, এমনটা একদিন হওয়ার ছিল। সে চুপচাপ নিজের ঘরে সময় কাটাতে থাকে বারান্দায়। হৃদয়ে ভাবনা আসে, অবশেষে চিরচেনা এই ঘর ছেড়ে অন্য এক ঘরে যেতে হবে। কোথাও না কোথাও দীর্ঘশ্বাস ফেলে আয়রা। শেষে মেহমানরা যাওয়ার পর আয়রা পড়তে বসে। রাতের তখন 8টা। হঠাৎ করে আবৃতের মেসেজ আসে। আয়রা দেখে সে মেসেজ, অ্যাডমিশনের বিভিন্ন তথ্য। আয়রা মেসেজ দেখে নিজে মেসেজ করে। হ্যাঁ, দেখেছি আমি। দেখে থাকলে তো ভালো, ঠিকমতো পড়েন। আয়রা সঙ্গে সঙ্গে একটা সেন্টি ইমোজির সঙ্গে উত্তর পাঠায়। এত পরে কি হবে যদি শেষে চান্স না হয়? তাহলে খাওয়া বাদ দেন। আয়রা বুঝল না আবৃতের কথা, তাই দ্রুত টাইপিং করল। মানে কেন? কয়েক সেকেন্ডের মাথায় আবৃতের বার্তা আসে। এত কি হবে, একদিন তো মরেই যাবেন, তার থেকে না খেয়ে মরে যাওয়া ভালো নয়? দ্রুত হবে তাহলে কাজটা। এটা কোনো কথা? এটাই কথা। পড়তে বসুন, যান। প্রত্যেকের জীবনের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে অ্যাডমিশন। 12 বছর পড়ালেখা করে এই একটা পয়েন্ট অনেকের স্বপ্নের মোড় ঘুরিয়ে দেয়। কারোর স্বপ্ন ভেঙে যায়, কারোর আবার নতুন করে স্বপ্ন বোনা হয়।
কেউ ভেঙে পড়ে, কেউ উঠে দাঁড়ায়। কারোর বা পড়ালেখার রীতি হয়, কারোর বা নতুন করে শুরু, নতুন এক আশায়। অধিকাংশ শিক্ষার্থীর ফার্স্ট চয়েস হয় পাবলিক, এরপর ন্যাশনাল, এরপর হয়তো বাদবাকি। তবে অর্ধেকের অধিক ইচ্ছে থাকে পাবলিকে টিকার। এই পাবলিকের নেশা টানা ৩ মাসের মতো রাত জাগায় কত শত শিক্ষার্থীকে। কত শত গল্প, ডিপ্রেশন, একটা ট্রমা, নানান নেতিবাচক চিন্তা লুকিয়ে থাকে এক অ্যাডমিশন শিক্ষার্থীর মনে। আয়রার অবস্থাটাও তাই। রাত দিন যাচ্ছে, অথচ মনে হচ্ছে পড়া শেষ হচ্ছে না। ঘুম আসতে চাইছে, কিন্তু একটু ঘুমোলেই যেন সময় নষ্ট। এত শত গল্প পেরিয়ে অবশেষে আয়রা মেডিকেল অ্যাডমিশন পার করে। কিন্তু শুধু পরীক্ষা পার করলেই কি শেষ? পরীক্ষা দিয়ে এসে যেই পেরেশানি, তা যেন আরও ভয়াবহ। দ্বিধামন্যতার ভোগান্তি, পড়াশোনায় বুঝানো লাইফটা ঝুলে থাকা, আদেও কি হবে, হবে কি নাই হবে, এগুলোর চিন্তা যেন আরও কুড়ে কুড়ে থায়। সময় তখন আর যায় না। সঠিক সময়টা আসতে এত দেরি করে আমাদের জীবনে, মনে হয় সেই সময়ের অপেক্ষা করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল বুঝি। আয়রার আর হয় না। অস্থির পদচরণ ফেলছে পুরো ঘর জুড়ে। চোখে মুখে ভীষণ চিন্তার ছাপ, স্পষ্ট ক্লান্তি। সে নিজেও রেজাল্ট দেখবে না, অথচ রেজাল্ট দিয়ে দিয়েছে প্রায় আধ ঘন্টা হতে চলল। আয়রা আবৃতকে বলেছে রেজাল্ট দেখে দিতে। তারপর আবার বলেছে যদি সে চান্স পায় একমাত্র তাহলেই ফোন দিয়ে জানাতে, না হলে ফোন দিতে না। এখন তো পুরো 40 মিনিট পার হতে চলল। তাহলে কি চান্স পায়নি সে? ঘরের দরজা বন্ধ আয়রার। সময়টা সন্ধ্যা। আয়রা বসে পড়ে বিছানায়, চুল টানতে ইচ্ছে করছে। এই বুঝি কেঁদে দিবে এখন, এমন ভাব। এর মধ্যেই দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। আয়রা দরজার দিকে তাকায়। কি আসলো এখন আবার? আয়রা নিজেকে সামলে ঢোল গিলে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, কে? ইতিখার। গলার আওয়াজ ভেসে আসে দরজার ওপার থেকে। আমি, দরজা খোলো। দরজা দিয়ে রেখেছো কেন? আমি বলছি না আমি নিজ ইচ্ছা না বের হলে আমাকে ডাকবা না এখন? আরে দরজা তো খুলে দেখো কে এসেছে। কে এসেছে? আমার এখন দেখার ইচ্ছে নেই। যাও এখান থেকে। আমি একা থাকবো, কারোর সাথে কথা বলার বা দেখা করার ইচ্ছে আমার নেই এখন। কাট কাট, পরিষ্কার কথা। আয়রার এমন কথায় হতাশ হয় দরজার ওপারে থাকা ইতিখা। অসহায় মুখ করে মেয়ে জামাইয়ের দিকে তাকায়। আবৃত এসেছে। সে ভেবেছিল ফোন না দিয়ে সরাসরি আয়রাকে একটা চমক দেওয়া যাক, সামনাসামনি জানিয়ে দেওয়া যাক সুসংবাদটি। অথচ মেয়ে দরজা বন্ধ করে বসে আছে, নিশ্চিন্ত। তার ফোন না পেয়ে উল্টোপাল্টা ভেবে ফেলেছে, না জানি কত কিছুই ভেবেছে ইতিমধ্যেই। আবৃত দরজার দিকে দেখতে দেখতে নিজেই ডাকার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আমি ডাকছি। আবৃত ডাকবে শুনে ইতিখা চলে যায় সেখান থেকে। আবৃত দরজায় কড়া নাড়ে। আয়রা আবারও বিরক্ত হয়ে কড়া গলায় জবাব দেয়, আম্মু, আমি কিন্তু একবার বলেছি আমাকে এখন ডাকবে না। আবৃত মাথা নিচু করে সীমিত হাসে, গলা ঝেড়ে বলে, তারিন, আমি আবৃত, দরজা খুলুন। আবৃতের গলার আওয়াজ আসলো। আয়রা সব বাদ দিয়ে অবাক চোখে বন্ধ দরজার দিকে চায়। আকস্মিক বিছানা থেকে উঠে দাঁড়ায় সে। কিছু সময় স্তব্ধ থেকে কয়েক কদম দরজার দিকে এগোয়, আবার থামে। আজকে আবার কেন আসছে? সে তো বলেছিল চান্স পেলে ফোন দিতে। ফোন তো দেয় নাই, তাহলে কেন আসছে? সান্ত্বনা দিতে? আয়রার রাগ লাগে একটু। আসছে কেন লোকটা? সান্ত্বনা নেওয়াটা তার একদম পছন্দ না। আয়রা আর কিছু ভাবে না। রাগের মাথায় দরজাটা দ্রুত হাতে খোলে। কোনো মতো খুলে দিয়েই সরে আসে, অন্যদিকে মুখ করে দাঁড়ায়। ডাইরেক্ট জিজ্ঞেস করে, সান্ত্বনা দিতে এসছেন? আবৃত দাঁড়িয়ে যায়। আয়রার মুখ দেখতে পাচ্ছে না। মেয়েটা ক্ষেপে আছে তার ওপর নাকি নিজের ওপর? আবৃত আয়রার দিকে তাকায়। মুখ দেখতে না পেয়েও কিছু ভেবে মুচকি হাসে। মুখে কিছু না বলে পিছন থেকেই আয়রার নিকটস্থ হয়। আয়রা বুঝে আবৃতের অস্তিত্ব, তবুও এক চুল নড়ে না। কঠিন হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই। চোখের পলক ফেলছে বারংবার। নিজের আবেগটুকু যেন গিলে ফেলতে চাইছে। আবৃত কিছুক্ষণ নীরব থেকে যখনই হাত বাড়ায় আয়রার এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে, তখনই আয়রা সরে দাঁড়ায়। আবৃত তাতেও হাসে, অমায়িক সেই হাসি। সে আর কিছু না করে সোজা আয়রার সামনে গিয়ে দাঁড়ায়, মুখোমুখি। আয়রার মুখের অবস্থাটা দেখে আবৃতের যেন এবার মায়া হয়। সে জোর করেই আয়রার থুতনি ধরে মুখ তোলে। এরপর প্রথমবারের মতো দুই গালে হাত রেখে চোখে চোখ রাখে। নরম আদুরে গলায় বলে ওঠে, এত প্যানিক করতে হয়? একটু ভরসা নাই নিজের উপর?
আয়রার চোখ মুহূর্তে টইটুম্বুর হয়ে যায়। আর যাই হোক, পড়াশোনা বিষয়ে সে ভীষণ আবেগপ্রবণ, নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস সে। আয়রা কোনো উত্তর দেয় না, আবৃত তপ্ত শ্বাস ফেলে। আয়রার ঘাড় গালে এক হাত রেখে অন্য হাতে খোলা চুলগুলো গুছিয়ে দেয় সযত্নে। আপনি পাবলিক স্টুডেন্ট হয়ে গেছেন তারিন, মেডিকেল স্টুডেন্ট হয়ে গেছেন আপনি, চান্স এসছে। আপনি তাহলে ফোন দেননি কেন? সামনে এসে আপনাকে চমকে দেওয়ার আশায়। ফোন দেওয়া উচিত ছিল, আমি ভয় পেয়েছি। আমার ভুল হয়েছে, তাহলে মাফ করা যায় না? কোনো ভুল হয়নি, মাফ চাইতে হবে না। আবৃত হাসে। আয়রা ড্যাব ড্যাব করে তাকিয়ে আবৃতের দিকে। আবৃত আয়রাকে কিছু সময় নীরবেই দেখে যায়, এরপর ধীরে বলে, তাহলে আমার সঙ্গে বাইরে চলুন এখন, আপনার জন্য সুন্দর কিছু মুহূর্ত অপেক্ষা করছে। ড্রয়িং রুমে বসে রয়েছে আয়রার মা, বাবা, তাহিয়া, তাওহিদ ও মৌমি, সঙ্গে মৌমির ছোট্ট ছেলে। আবৃতের সঙ্গে এসেছে মৌমি। তার ছেলের বয়স 1 বছর পূর্ণ হয়েছে, দেখতেও হয়েছে বেশ। আয়রার রেজাল্ট শুনেই এসেছে সে ভাইয়ের সঙ্গে, আয়রাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারা সবাই মিলে খোশ গল্পে মেতে রয়েছে। সামনে টি টেবিলে সাজিয়ে রাখা হয়েছে একটি মাঝারি আকারের কেক, সঙ্গে 3 পদের কিছু মিষ্টি। সুসংবাদে খুশির একটা আমেজ বলা যায়। আয়রা আবৃতির সঙ্গে ড্রয়িং রুমে আসে। এসেই মৌমিকে চোখে পড়তেই আরেক দফা অবাক সে। মৌমি হাসছে আয়রার প্রতিক্রিয়া দেখে। আয়রা হেসে দিয়ে দ্রুত এগোয় মৌমির দিকে। আপু আপনি? আল্লাহ, আমাকে বলা হয়নি। তুমি তো নাকি কারো সঙ্গে কথা বলতে ইচ্ছুক না, তাই তো বলা হয় নাই। আয়রা লজ্জা পায়, হেসে ফেলে সবাই। আবৃত এসে তাওহিদের পাশে বসে, আয়রাও বসে। মৌমির ছেলেকে কোলে নিয়ে নেয়, একটু আদর করে বলে, বাবু কত বড় হয়ে গেছে। এমন কথায় তাওহিদ উত্তর দেয়, তো বাবুকে কি বড় হতে না করছিস? এমনটা হলে মন্দ তো হয় না, ছোট থাকলে আদর আদর লাগে। সবাই মিলে মানান কথাবার্তা বলতে থাকে। আয়রার চান্স পাওয়াকে কেন্দ্র করে কেক কাটা হয়, মিষ্টি মুখ করা হয়। সেদিনই মৌমি বলে সে আয়রাকে নিয়ে বের হতে চায়, অনুষ্ঠানে শপিংয়ের জন্য বের হবে। এক আনন্দেই না হয় আরেক আনন্দের মিশ্রণ হোক। আয়রার সমস্ত কেনাকাটা আবৃত নিজ দায়িত্বে করে দিতে চায়। যেহেতু তার জন্যই কেনাকাটা, তাই তাকে সঙ্গে নিয়েই করা ভালো। শেষে আয়রা নিয়েই বের হয় তারা। দিন বৃহস্পতিবার। রাতের কালো আধার পেরিয়ে নতুন একদিনের সূচনা হয়েছে কেবল। আর দিনটির সূচনা হতেই শুরু হয়েছে বিয়ে বিয়ে এক আমেজ, আনুষ্ঠানিকতার একটা ভাব। আবৃতের ঘুম ভাঙে রুমের বাহিরে থেকে ভেসে আসা নানান আওয়াজের তোড়ে। তারা নিজেদের বাড়িতে উঠেছে কিছুদিন আগে, যেই বাড়ির কাজ চলছিল। বাড়িটি 4 তলা বিশিষ্ট, প্রতিটি তলায় বুটো করে সুবিশাল ফ্ল্যাট। কিন্তু শুধু 4 তলায় একটি ফ্ল্যাট 2 ফ্ল্যাটের জায়গায়। আবৃতরা 4 তলার ফ্ল্যাটে উঠেছে। এক ফ্ল্যাট যেহেতু 2 ফ্ল্যাটের জায়গায়, তাই ফ্ল্যাটটি বেশ বড়সড় এবং আলাদা এক সৌন্দর্য এসেছে। মোটে বড় বড় 5টা রুম করা বারান্দা সহ বিশাল এক ড্রয়িং রুম, কিচেন এবং ড্রয়িং রুমের সাইড পেরিয়ে থাই গ্লাস ভেদ করে বেশ ফাঁকা একটি এরিয়া। সেখানে মাথার উপর ছাদ থাকলেও আশপাশটা খোলা রাখা হয়েছে সম্পূর্ণ। মেঝেতে সবুজ কার্পেট বিছানো, একদিকে বসার জন্য একটি ছোট গোল টেবিল চেয়ার পাতা হয়েছে। মাঝখানটা ফাঁকা রেখে বাদবাদি সাইডে নানান ধরনের সবুজ গাছের টব এবং হরেক রকমের ফুল গাছের টব সাজিয়ে গুছিয়ে রাখা। বাগান বাগান পরিবেশ পুরো। সব মিলিয়ে পুরো ফ্ল্যাটটা মন কাড়ার মতো। আবৃত এত এত আওয়াজে কিকতে না পেরে উঠে বসে শেষে। আর ঘুমানোর সুবিধা হলো না। বাসায় অত বেশি মেহমান নয়, অতি কাছের যারা শুধু তারাই। তবুও হইচই এত হচ্ছে কেন? আশ্চর্য। আবৃতের মাথা ব্যথা শুরু হয়েছে ইতিমধ্যেই। সে কিছুক্ষণ সময় ধরে বসে থেকে উঠে ওয়াশরুমের দিকে যায়। সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হয়। নিজেকে একটু পরিপাটি করে নিজের ফোন খুঁজতে থাকে। এর মধ্যেই ফোনটা বেজে ওঠে কর্কশ আওয়াজ তুলে। সুবিধা হয় এতে। ফোনের অবস্থান মিললে বালিশের নিচে, অথচ সে বিছানা বাদে সব জায়গায় খুঁজল। ফোন ছিল এক কলিগের। আবৃত ফোন রিসিভ করে কিছু প্রয়োজনীয় কথাবার্তা সেরে রেখে দেয়। এরপর নজর কাড়ে হোয়াটসঅ্যাপে মেসেজ। আয়রা মেসেজ দিয়ে রেখেছে। আবৃত মেসেজ ওপেন করে। রাতে মেসেজ দিয়ে রেখেছিল সে। ছোট্ট 2টি প্রশ্ন। বাসায় পৌঁছে গেছেন নাকি বাইরেই আছেন? আবৃতের আর রাতে মেসেজটি দেখা হয় নাই। বাসায় আসার পর ফোনটাই বরং আর চেক করা হয় নাই। সে মেসেজটি দেখে এখন রিপ্লাই করে। কেন, আপনি টেনশন করছিলেন? মেসেজের রিপ্লাই সাথে সাথে না আসলেও তা আসে পাক্কা 1 মিনিট পর। আপনি অনেক রাত অবধি বাইরে থাকেন। বউ বউ কথা বলছেন দেখা যায়। বউ বউ কথা বলতে যাব কেন? আমি আপনার বউ, সেজন্যই বলছি। স্বীকার করছেন তবে?
বিয়ে যেদিন হয়েছিল সেদিনই স্বীকৃত হয়েছেন খাতায় কলমে। আবৃত থামে। আয়রার মেসেজ কয়েক পলক দেখে কিছু একটা ভাবে, এরপর টাইপিং করে আর হৃদয়? ঘরে যেয়ে বলি না হয়। আবৃতের হাসি আসলো, হাসলো ও সে বুঝলো তার স্ত্রী কোন ঘরের কথা বলল। সে রোয়ে শোয়ে মেসেজ পাঠালো। আচ্ছা, একটু অপেক্ষা করলাম না হয়, তাতে কি আসে যায়। আয়রা হাসলো আবৃতের শেষ মেসেজ দেখে, তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটা কি জানে সে নিজ কর্মের দ্বারা কতটা প্রভাবিত করে তাকে, প্রতিটি পদে পদে তাকে কতটা দুর্বল করেছে, অজান্তেই মনের কোণে নিজ জায়গা গড়েছে। জানে না বোধহয়, না হলে এমন প্রশ্ন করে বুঝি। আয়রাদের বাসায় অল্প সংখ্যক মেহমান, তার মা এবং বাবার সাইড থেকে খুবই কম মেহমান, এবং সবাই সেরকম ঢাকায় থাকে না, তাই মেহমান কমই বলা চলে। বিয়ে চাই পারিবারিক ব্যাপার একটা অনুভূতি আসছে, হয়তো মেহমানদের এত গ্যাঞ্জাম নেই তাই। আয়রার দুজন সমবয়সী কাজিন এসেছে, তার ভাবনার মাঝখানেই ঘরে হুড়মুড়িয়ে প্রবেশ করে তারা। আয়রার হাত দুটো রাঙা করার উদ্দেশ্যে সব রকম প্রস্তুতি নিয়েই এসেছে দুজন, সঙ্গে ছোট তাহিয়া। আয়রার অত চাহিদা হয় না এতে, তবুও ফর্সা পরিষ্কার হাত দুটো রাঙা করতে হয়, চাপে পড়ে যদি আবৃত পছন্দ থাকে সেই ভাবনায়। তার হাতের এক চিপায় আবৃতের নামও লিখে দেওয়া হয় খুবই সূক্ষ্মভাবে, সেই নিয়ে কত হাসাহাসি। একজন তো বলেই ফেলল, নিজ নাম খুঁজতে গেলে তাকে আজ চোখের চশমা লাগিয়ে মাথা নত করে খুঁজতে হবে, তবে যদি নিজের দেখা পায়। আয়রা মাথা নত করে হাসে। তাহিয়া আপুর হাত দুটো বেশ করে পর্যবেক্ষণ করে, তারও ইচ্ছে জাগে হাত রাঙাবার। সেও ছোট হাত রাঙিয়ে নেয়, বেশ মানায় তার ছোট হাত। এরপর একে একে আয়রার দুজন কাজিনও নিজেদের হাত রাঙায়। এ এক অন্যরকম আনন্দ দেয় জানো। তবে বাসায় পুরো আমেজটা আসে সন্ধ্যাবেলায়, যখন তাড়াহুড়ো আর নালান কিছু তোড়জোড় চলতে থাকে পুরো দমে। বিয়ে তো আগেই হয়েছিল, তাই আজ বিয়ে বিষয়ক কোনো ঝামেলা নেই। আজকের বিষয়ে রিসেপশনের মতো বলা যায়। দু পরিবারের লোকজন যেন বর বউকে দেখবে একসঙ্গে, এবং শেষে যার বউ সে নিয়ে যাবে অধিকারে সাজিয়ে গুছিয়ে। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আয়রাকে সাজিয়ে দেওয়া হয়। লাল টুকটুকে বউ হয়ে ওঠে সে। গাঢ় লাল শাড়ি, হাতে গলায় কানে এবং কপালের মাঝ বরাবর স্বর্ণের কিছু গহনা, অল্প সংখ্যক, তবুও সাধারণের মাঝে অসাধারণ সেগুলি। এরপর মুখে খুবই সামান্য প্রসাধনী, মাথায় বড়সড় একটি বউ ওড়না। বেশ লাগছে তাকে। আসলে বিয়ের দিন যদি বউ লাল পোশাক না পরে তাহলে যেন বউ বউ ফিলটা ঠিক আসে না। বউ হবে সবার নজর কাড়ার মতো, লাল টুকটুকে। এটা মৌমির কথা, সেই বলেছিল আয়রাকে, এবং শাড়ি সেই পছন্দ করে দিয়েছিল। যদিও আয়রারকে নিজ মন মতো নিতে বলা হয়েছিল, তবুও তার মৌমির পছন্দই পছন্দ হয়েছিল। তার পছন্দ মতোই সব নেওয়া হয়েছে। মৌমি মেয়েটার চয়েস ভালো, যেমন বলতে পারে কথা তেমনি তার কাজ। আয়রা অত চুজি নয়, মৌমি সঙ্গে থাকায় তার যেন সুবিধাই হয়েছিল। আসলে আমাদের চেনা জানা এমন কেউ থাকে যার চয়েস ভালো হয়, যেটা সে পছন্দ করে ধরে, তাই মনে ধরার মতো। আয়রার মৌমিকে সেই একজন লেগেছিল সেদিন। আজ চেহারায় কোনো চিন্তার ছাপ নেই, কোনো আপত্তি নেই, চোখে মুখে নেই কোনো ক্লান্তি, ফলে মুখখানা আজ যেন আরও জলজল করছে। কি যে মিষ্টি! ইতিখা মেয়ের এই রূপ দেখে যেন বিশ্বাসই করতে পারেন না। তিনি ঘরে আসেন তাদের তাড়া দেবার জন্য। কখন আবৃতরা চলে আসে, কিন্তু ঘরে আসতে নজর কাড়ে মেয়ে তার। আয়রা মাকে দেখে মিষ্টি হাসি দেয়। ইতিখা এগিয়ে আসেন মেয়ের কাছে, তার নিজেরই না নজর লেগে যায় এমন ভাবনা। তিনি এগিয়ে এসে মেয়ের মাথায় স্নেহের হাত রাখেন, খুব আদর করে বলেন, আজ আমার মেয়েকে একদম রানী রানী লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে। আয়রা বিনিময়ে শুধু একটুকরো হাসি ফেরত দেয়। তাহিয়া আগে আগে সাজগোজ করে বিছানায় বসেছিল, পা ঝুলিয়ে। আপুর সাজসজ্জা দেখছিল বেশ মনোযোগ দিয়ে। সে ইতিখার কথা শোনা মাত্র বিছানা থেকে দ্রুত নেনে মায়ের সামনে যায়, জিজ্ঞেস করে, আর আমাকে আমাকে মিষ্টি লাগছে না? ইতিখা হেসে ছোট মেয়ের দিকে তাকিয়ে উত্তর করেন, কেন লাগবে না? আমার ছোট্ট পরীকে তো আরো মিষ্টি লাগছে, রাজকন্যা একদম। রাজকন্যা কথাটি ধরে বসে তাহিয়া। আপুকে রানী বলল, আর তাকে রাজকন্যা কেন? সে চোখ পিটপিট করে জিজ্ঞেস করে, আপু রানী হলো আর আমি রাজকন্যা কেন হলাম? হেসে ফেলে ঘরে উপস্থিত সবাই। ইতিখা জবাব দেন, কারণ আপু বিয়ে করে রাজার ঘরে যাচ্ছে, তাই সে রানী। আর তুমি তো এখন রাজার ঘরেই আছো, রাজার মেয়ে, তাই রাজকন্যা।
আমার বাবা আর দুলাভাই কি রাজা? হ্যাঁ, রাজা বলেই তারা নিজের রাজ্যে একজন রানী নিয়ে যায়। তাহিয়া মাথা উঁচু করে কিছুক্ষণ তাকিয়ে দেখল মাকে, এরপর আপুকে। কি বুঝল কে জানে, সে হাসল, খিলখিল করে হাসল। আবারও আপুকে দেখতে লাগল মুগ্ধ নয়নে। একটু পরেই গুঞ্জন শোনা গেল, এসে পড়েছে মেহমানরা। ইতিখা বেরিয়ে যান। মেহমানদের দেখতে উৎসুক জনতা হয়ে তাহিয়া সহ বাদমাকি সবাই আয়রার ঘর ফাঁকা করে বেরিয়ে যায়। থেকে যায় আয়রা একা, অপেক্ষার প্রহর গুণে। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হয়। আজ বাবার চেনা পরিচিত বাসা ছেড়ে নতুন বাসায় যাবে বসত গড়তে। নতুন মুখ, নতুন পরিবেশ, নতুন সব কিছু। যেমন ভয় হয় একটু, তেমনি আবৃত নামক ব্যক্তিটির কথা চিন্তায় আসতে এক ঝাঁক মুগ্ধতা কাজ করে। উড়ে যায় সব ভয়ভীতি। অদ্ভুত অনুভূতির সংমিশ্রণ ঘটে, যা বলে বোঝানোর মতো নয়। আয়রা ড্রেসিং টেবিলের মধ্যে নিজেকে দেখে, পরখ করে। বেশ কিছু সময় নিজেকেই দেখে সে। ভাবনায় আসে, এখান থেকেই একটি মেয়ের পুরো জীবন বদলে যায়। এখান থেকেই কেউ মৃত্যুর জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে, আবার এখান থেকেই কেউ আরেক জীবনের দাবি করে। এক জীবনে তাদের বাঁচার স্বাদ মেটে না। কেউ মনের মতো জীবনসঙ্গী পেয়ে হাজারো শুকরিয়া করে, আবার কেউ হয়তো আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে জানিয়ে নিজেকে তিলে তিলে শেষ করে। একটি মেয়ের কপাল ভালো কি মন্দ, নাকি নিয়তি, তার বিচার এখান থেকেই করা হয়। আয়রা দীর্ঘশ্বাস ফেলে। আকাশ পাতাল সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে, বিছানায় গিয়ে বসে পা ঝুলিয়ে। দরজার দিকে যায়। বুঝতে পারছে না, তাকে নিয়ে যাবে ড্রয়িং রুমে কেউ, নাকি আবৃত আসবে তার ঘরে। আগাম বিয়ে হওয়ায় মাথার উপর দিয়ে যায় সব। সে বেশ কিছু সময় বসেই থাকে একা একা। আচমকা আয়রার ঘরে প্রবেশ করে আবৃত। আজ কোনো ইঙ্গিত দিয়ে আসেনি সে। ঘটনাটা এতটাই আকস্মিক যে আয়রা বোঝা মাত্রই চট করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়নি তার, তবে বুক কেঁপে ওঠে হঠাৎ ঘটনায়, যা একদম হবার ছিল না। অবাক নয়নে তাকায় আবৃতের দিকে। এরপর কিছুটা স্থির হয়, স্বস্তির শ্বাস নেয়। আবৃত আসে ভেতরে। মাথা তুলতেই নতুন বউ সেজে থাকা মানুষটি তার নজর কাড়ে, দৃষ্টি আকর্ষণ করে বেশ ভালো মতো। আবৃতের চলন বোধহয় থেমে যায় তৎক্ষণাৎ, আপনা আপনি। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় না চাইতেও। পা জোড়া থমকে যায়, দুচোখ জুড়িয়ে দেখতে থাকে তার জন্য সদ্য সাজা বউপরীকে। লাল টুকটুকে একটা বউ, আবেদনময়ী। ইস, মেয়েটাকে কতটা সুন্দর লাগছে ও কি জানে? আয়রাও আবৃতকে দেখে। সম্পূর্ণ সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত সে, গলায় পিচ রঙা একটি মাফলার, হাতে কবজিতে পিতা ঘড়ি। চুলগুলো বেশ পরিপাটি। সব মিলিয়ে বেশ স্নিগ্ধ লাগছে তাকে। অন্যরকম এক সৌন্দর্য। পুরুষ মানুষ একটু পরিপাটি হলেই তাদের যেন আলাদাই এক সৌন্দর্য ফুটে ওঠে। আয়রার মনে পড়ে, মানুষটা বোধহয় বিয়ের দিনও সাদা পায়জামা পাঞ্জাবিতেই ছিল। এত সাধারণ সে, লাগেও বেশ। আয়রা লাজুক হাসে। আবৃত সূক্ষ্ম হেসে ধীর পায়ে আয়রার সামনে এসে দাঁড়ায়। আয়রা লজ্জাবতীর ন্যায় চুপসে যায় তখন। আবৃত সযত্নে তার হাত দুটি আঁকড়ে ধরে, স্বভাবসুলভ কমলভারী কণ্ঠে প্রশংসা করে। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।